হ্যালো স্টুডেন্ট, আমাদের কমার্স গাইড এই ইউটিউব চ্যানেলে সমস্ত কমার্সের ছাত্রদের স্বাগত। তোমরা যারা এবছর এইচএস এক্সাম দিয়েছো তোমাদের সবারই রেজাল্ট বেরিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, অলরেডি দুটো কলেজের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সেই দুটো কলেজ হচ্ছে জেইন কলেজ এবং শ্রী শিশায়তন কলেজ। যাই হোক, 163 বছরের একটা পুরনো ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিমধ্যে অর্থাৎ 24শে জুলাই তারা তাদের ওয়েবসাইটে একটা নোটিশ জারি করেছে, অর্থাৎ কিরকম ভাবে অ্যাডমিশন প্রসেস হবে। অর্থাৎ বলে দিয়েছে যে কবে থেকে অ্যাডমিশন হবে, ফর্ম ফিল আপ কবে হবে, অনার্স কোর্স বা পাস কোর্স ভর্তি হতে গেলে কিরকম মার্কস দরকার, মেরিট লিস্ট কবে বেরোবে, সবকিছুই বলে দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওতে আমরা এখন এটাই আলোচনা করব। ঠিক আছে, সমস্ত ডিটেইলস বলবো যে ভর্তির প্রক্রিয়া কি, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, মেরিট লিস্ট কি করে বেরোয়, ঠিক আছে, আদৌ এবছর কোনো এন্ট্রান্স এক্সাম হবে কিনা, ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগে, অ্যাডমিশন কিভাবে হবে, কলেজ চেঞ্জ করতে গেলে কি করতে হবে, সমস্ত ডিটেইলস তোমাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, আমি আশা করবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা ছিল না, তোমরা দেখে বুঝতেই পারছো চ্যানেলটা টোটালি কমার্স রিলেটেড সাবজেক্ট, অর্থাৎ কমার্সের কোর্স গুলো নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, কমার্সে আমাদের এই 11, 12 আর বিকম এর যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টের ডেইলি বেসিসে আমরা ভিডিও আপলোড করি, কিন্তু বেশ কিছু স্টুডেন্ট ডিমান্ড করেছিল যে কি করে ভর্তি প্রক্রিয়া হবে সেটা যদি দিয়ে দেওয়া হয় খুব ভালো হয়, তাই জন্যই করছি। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো। ইতিমধ্যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার পক্ষ থেকে অফিসিয়ালি অ্যাডমিশনের নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিশটা কবে দেওয়া হয়েছে? 24শে জুলাই 2020। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে দেখতে পারবে, আর আমরা ডেসক্রিপশন বক্সে এই নোটিশটার লিংক দিয়ে দেব এবং তোমরা নোটিশটা ভালো করে পড়লে ব্যাপারটা বুঝতে পারবে নোটিশে কি বলা হয়েছে। চলো একবার দেখে নিই। প্রথমে লেখা আছে, দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ফরওয়ার্ড ইউ দ্য অ্যাডমিশন শিডিউল ফর দ্য বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল মেজর, বিমাস অনার্স জেনারেল, বিবিএ অনার্স courses of studies for the academic session 2020-21 which is also available on the university website। অর্থাৎ বলতে যে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তারা তো ফার্স্ট সেমিস্টার সবাই ভর্তি হবে। সে বিএ হতে পারে, বিএসসি হতে পারে, বিকম হতে পারে, বিমাস হতে পারে, বিবিএ হতে পারে, সমস্ত কোর্সেস অর্থাৎ এই একাডেমিক সেশন 2020-21 এর অ্যাডমিশন প্রসেস শুরু হতে যাচ্ছে, মানে শুরু হতে চলেছে। এরপর লিখে, দ্য অনলাইন অ্যাডমিশন প্রসেস শ্যাল বি স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নোটিফিকেশন বিয়ারিং। তো নোটিফিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে। যে নোটিফিকেশনটা জারি করা হয়েছিল কবে? 16ই জুলাই 2020। এবং এই নোটিফিকেশনটা কারা জারি করেছিল? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 16ই জুলাই যে নোটিফিকেশনটা জারি করেছিল সেই নোটিফিকেশনটা মেনেই কিন্তু সিইউ অ্যাডমিশন করবে এবং অনলাইন অ্যাডমিশন হবে। সেই নোটিশটা মেনেই কিন্তু এবছর অ্যাডমিশন হবে, অর্থাৎ কাউকে এবার কলেজে গিয়ে ভর্তি হতে হবে না, তারা সবাই অনলাইনে অ্যাডমিশন করবে। তারপর কি বলি, দ্য অনলাইন অ্যাডমিশন প্রসেস টু দ্য ফার্স্ট সেমিস্টার ইউজি কোর্সেস অফ স্টাডিজ শ্যাল স্টার্ট ফ্রম 10th আগস্ট 2020। বলছে যে অনলাইন অ্যাডমিশন প্রসেস শুরু হবে ফার্স্ট সেমিস্টারের ইউজি কোর্সের আগস্ট মাসের 10 তারিখ থেকে। যে এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, অ্যাডমিশন ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে? আগস্ট মাসের 10 তারিখ থেকে। লিখেছে অন অ্যান্ড ফ্রম 10 আগস্ট 2020। আর পাবলিকেশন অফ মেরিট লিস্ট, মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? উইদিন 28 আগস্ট 2020। আর অ্যাডমিশন স্টার্ট হবে কবে? অন অ্যান্ড ফ্রম 1 সেপ্টেম্বর 2020। মানে 1 সেপ্টেম্বর 2020 থেকে অ্যাডমিশন শুরু হবে। আর লাস্ট ডেট অফ অ্যাডমিশন কবে বলেছে? অ্যাডমিশনের শেষ ডেট হচ্ছে 25শে সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর 2020। এবার দেখো 16ই জুলাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে নোটিফিকেশন জারি করেছিল সেখানে কি বলা ছিল? 1 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান বেসড অন মেরিট। Prospective students should not be called for counseling or verification of documents during the process of admission. No physical presence will be required at the college or university if any। অর্থাৎ বলেছে যে এই বছর অ্যাডমিশনটা পুরোপুরি অনলাইন হবে এবং মেরিট বেসিসে। ঠিক আছে, মেরিটের উপর বেস করে এবার বছর অ্যাডমিশনটা হবে। অর্থাৎ তোমাদের কলেজে যাওয়ার কোনো দরকার নেই এবং কাউন্সিলিং বা ভেরিফিকেশন অফ ডকুমেন্ট তোমাদের যখন কলেজ স্টার্ট হবে তারপরে তোমরা করবে। ঠিক আছে, তো এটা বলে দিয়েছে। 2 নম্বর বলেছে, এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড বি ইনফর্ম ডাইরেক্টলি দ্য কলেজ অথরিটি থ্রু লেটার
অফ ইমেল অর টেলিকমিউনিকেশন। এটা বলেছে যে যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা এলিজিবল হবে, ঠিক আছে, তাদের সঙ্গে কলেজ ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নেবে ইমেল অথবা টেলিকমিউনিকেশনের মাধ্যমে। 3 নম্বর বলেছে পেমেন্ট অফ ফিস শুড বি ডান অনলি থ্রু ই পেমেন্ট অর ডেজিগনেটেড ব্যাংক অ্যান্ড নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজ। ই পেমেন্ট মানে তোমরা বুঝতেই পারছো অনলাইন পেমেন্ট হবে, ঠিক আছে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও হতে পারে বা ওয়ালেটের মাধ্যমে হতে পারে। এখন তো কত কিছু বেরিয়েছে, ফোনপে, গুগল পে, পেটিএম হতে পারে। দেখো এতদিন পর্যন্ত কি ছিল, এতদিন পর্যন্ত কোনো কোনো কলেজে অ্যাডমিশনের সময় কলেজে গিয়ে টাকা দিতে হতো, বা কলেজের যে নির্দিষ্ট একটা ব্রাঞ্চ আছে ব্যাংকের সেখানে টাকা জমা দিতে হতো, বা কোনো কোনো কলেজে ছিল অনলাইন পেমেন্ট করতে হতো। তো এবছর পুরোপুরি করে দিয়েছে কি পুরো টাকাটাই অনলাইনে দিতে হবে, ঠিক আছে, আর কলেজে গিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। 4 নম্বর কি বলেছে, লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড বি হ্যান্ডেড ওভার টু দ্য ডেজিগনেটেড ব্যাংক ব্রাঞ্চেস ফর ভেরিফিকেশন ডিউরিং পেমেন্ট থ্রু ব্যাংকস। ব্যাংক উইল রিসিভ অ্যাডমিশন ফি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। দেখো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এলিজিবল অ্যাপ্লিকেন্টসদের লিস্ট, ঠিক আছে, মানে বলতে পারো মেরিট লিস্ট, মেরিট লিস্টটা কলেজ সেই পার্টিকুলার ব্যাংককে দিয়ে দেবে, ঠিক আছে, ব্যাংকে দিয়ে দেবে এবং তোমাদের অ্যাডমিশন ব্যাংকের মাধ্যমেই হবে ওই মেরিট লিস্টের উপর বেস করে। দেখো এর পরের পয়েন্টটা কি বলছে, ভেরিফিকেশন। এতদিন কি হতো, কাউন্সিলিং বা ভেরিফিকেশন মেরিট লিস্ট বেরোনোর পর হতো, ঠিক আছে, কিন্তু এই বছর তো যা পরিস্থিতি তাতে সেক্ষেত্রে তো ফিজিক্যালি কোনো ভেরিফিকেশন করার কোনো জায়গায় নেই। তো ভেরিফিকেশনটা হতে পারে কলেজ স্টার্ট হলে তারপর ভেরিফিকেশন হতে পারে। আর বলেছে কি অ্যাডমিশন প্রসেসটা ক্যান্সেল হয়ে যেতে পারে যদি কোনো ডকুমেন্ট সে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে বা কোনো কিছু ভুল হয়ে থাকে। তো সুতরাং তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সব চিন্তা ভাবনা করেই ফর্ম ফিল আপ করে সমস্ত দেখে নিয়ে লাস্টে যে ফাইনাল সাবমিট করবে, সাবমিট করার আগে ভালো করে চেক আপ করে নেবে। তো যাই হোক মেন ব্যাপারটা কি বুঝতে পারলে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আগস্ট মাসের 10 তারিখ থেকে, ঠিক আছে, আর মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, 28 আগস্ট। আর তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করায়, 10 আগস্ট থেকে শুরু হবে, তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করা যায়, ঠিক আছে। অ্যাডমিশন স্টার্ট হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে, আর অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 25 সেপ্টেম্বর। এইবার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিই, অর্থাৎ অনার্স কোর্স বা জেনারেল কোর্স ভর্তি হতে গেলে কিরকম মার্কস দরকার আছে। দেখো জেনারেল কোর্স বা পাস কোর্সে ভর্তি হতে গেলে তোমাকে 12-এ তো পাস করতেই হবে, নাহলে তুমি কলেজে ভর্তি হতে পারবে না, এবং ইংলিশে পাস করতে হবে, এবং ইংলিশের এক্সামটা হতে হবে 100 নাম্বারে, ঠিক আছে, 100-র কম নাম্বারে যদি ইংলিশ এক্সাম হয় তাহলে কিন্তু হবে না। আর তোমরা জানো তোমরা যারা পরীক্ষা দিয়েছো ইংলিশ সবাই 100 নাম্বারে পরীক্ষা দিয়েছিল। জেনারেল কোর্সে ভর্তি হতে গেলে সেরকম কোনো নাম্বার বেঁধে দেয়নি, বলেছে তোমাদের এইচএসে পাস করতে হবে এবং ইংলিশে পাস করতে হবে, আর ইংলিশের এক্সামটা হবে 100 নাম্বারে, ঠিক আছে, 100-র কম নাম্বার হলে হবে না। আর অনার্স কোর্সে ভর্তি হতে গেলে কি হতে হবে, জেনারেল ক্যাটাগরির কথা বলছি। দেখো স্টুডেন্ট তো বিভিন্ন ধরনের, রিজার্ভ ক্যাটাগরি থাকে বা জেনারেল ক্যাটাগরি থাকে। আগে জেনারেল ক্যাটাগরির কথা বলছি। জেনারেল ক্যাটাগরি কি, ইংলিশে এক্সাম হতে হবে তোমার 100 নাম্বারে, আচ্ছা, এইচএস তো পাস করতেই হবে। আর কি বলেছে, যেই সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও সেই সাবজেক্টে তোমাকে 45% পেতে হবে, অর্থাৎ 12-এ যেন সেই সাবজেক্টে তুমি 45% পেয়ে থাকো, এবং এগ্রিগেট মানে টোটাল 50% মার্কস থাকতে হবে। অথবা আরেকটা অপশন কি বলেছে, বলছে যেই সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও সেই সাবজেক্টে 55% মার্কস পেতে হবে। আর কি বলেছে, তুমি যেই সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্টটা যদি তুমি এইচএসসি যদি সেই সাবজেক্ট তোমার না থেকে থাকে, ঠিক আছে, অর্থাৎ তুমি ধরো এমন একটা সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্ট তোমার এইচএস ছিল না, তাহলে তোমার এইচএস এর টোটাল এগ্রিগেটে 50% মার্কস থাকতে হবে। তবে তোমাদের যে এই মার্কসটা যে অ্যাভারেজ করবে না বেস্ট অফ 4 সাবজেক্ট, তার মধ্যে কখনোই তোমার ইভিএস সাবজেক্টটা তোমার ক্যালকুলেশনে রাখবে না, এটা মাথায় রাখবে। তোমাদের যখন সাবজেক্ট কমিয়ে যখন নাম্বারগুলো ওখানে পুট করবে তখন যে পার্সেন্টেজ হবে, তো সেখানে ইভিএস এর নাম্বারটা কিন্তু পার্সেন্টেজ হবে না, এটা মাথায় রাখতে হবে। আর রিজার্ভ ক্যাটাগরির মধ্যে কারা পড়ে, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, ঠিক আছে, এরা পড়ে। তো এদের ক্ষেত্রে রুলটা কি বলেছে, এদের ক্ষেত্রে রুল বলেছে ইংলিশে এদের পাস করতেই হবে, এবং ইংলিশ পরীক্ষা যেন 100 নাম্বার হয়, 100 নাম্বার কম হলে হবে না, এবং কি হতে হবে টোটাল 40% মার্কস রাখতে হবে, এবং যেই সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্টে তোমার 40% পেতে হবে। তার মানে কি বুঝতে পারলে, জেনারেলে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু অনার্সের ক্ষেত্রে যেটা আছে সেটা যদি তারা যদি রিজার্ভ ক্যাটাগরি হয় তাহলে তাদের যেই সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্ট 40% এবং টোটাল 40% থাকতে হবে। আর কি বলেছে, আর বলেছে কি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের জন্য বলেছে যেই সাবজেক্ট তুমি অনার্স নিতে যাও সেই সাবজেক্ট যদি তোমার এইচএস না থেকে থাকে তাহলে টোটাল তোমাকে 50% মার্কস পেতেই হবে।
আর কি বলেছে, আরেকটা বলেছে যেই সাবজেক্ট তুমি অনার্স নিতে চাও সেই সাবজেক্টে তোমার এইচএসে যেন 55% মার্কস পেয়ে থাকো। আর একটা কি বলেছে, যেই সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্টে এইচএসে 45% পেতে হবে, ঠিক আছে, এবং টোটাল যেন 50% পাও। এই ক্রাইটেরিয়া গুলো বলে দিলাম। আর সেরকম ক্রাইটেরিয়া নেই, এটা তো ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া, এইগুলো ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া, কলেজের এই ক্রাইটেরিয়া থাকবে না। কলেজের ক্রাইটেরিয়ার জন্য তোমাদের কলেজের ওয়েবসাইটে ঢুকতে হবে, ঠিক আছে। তোমরা ভেবো না যে আমরা এই পার্সেন্টের মার্কস আছে তার মানে আমি তো সেই যে কোনো কলেজে চান্স পেয়ে যাবো, এরকম না, এরকম না। এটা হচ্ছে ইউনিভার্সিটি এই ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, ইউনিভার্সিটি এই ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, কিন্তু কলেজ যে এই ক্রাইটেরিয়া রাখবে সেটা নাও হতে পারে, ঠিক আছে। তো যেমন যদি আমি এই একটা উদাহরণ বলি, ধরো গোয়েঙ্কা কলেজ, ঠিক আছে, গোয়েঙ্কা কলেজে ক্রাইটেরিয়া বাধা থাকে 75% মার্কস, ঠিক আছে। 75% মার্কস যদি থাকে তাহলে তুমি সেই কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। ইউনিভার্সিটির তো এটা ক্রাইটেরিয়া না, তো ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া সেই কলেজে রাখবে এমন কোনো কথা নেই। তো মাথায় রাখবে, যখন আমাদের 10 তারিখ থেকে ফর্ম বেরোবে তখন তোমরা নিজেরাই কলেজের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবে যে কি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। দেখো এতক্ষণ কি আলোচনা করলাম, এতক্ষণ আমরা আলোচনা করলাম 24শে জুলাই ক্যালকাটা ইউনিভার্সিটির একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে, সেই নোটিফিকেশনটা কি কি লেখা আছে সেগুলো ডিটেইলসে আলোচনা করলাম। এবং এটাও বললাম যে 16ই জুলাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা নোটিফিকেশন জারি করেছিল, সেটাও আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তো ওই জিনিসগুলো বোঝা হয়ে গেল। এরপরে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, মানে কলেজে ভর্তি যে প্রসেসটা কি, মানে অ্যাডমিশন প্রসিডিওরটা এখন তোমাদের সামনে আলোচনা করব। এই অ্যাডমিশন প্রসিডিওরটা আলোচনা করার জন্য আমি তোমাদেরকে 4টে স্টেপ তুলে ধরছি, 4টে স্টেপে ব্যাপারটা বোঝাবো। প্রথম স্টেপ কি দেখতে পাচ্ছ, প্রথম স্টেপ আছে ফর্ম ফিল আপ, ঠিক আছে। প্রথম স্টেপ কি আছে, ফর্ম ফিল আপ। তারপরে হলো অ্যাডমিশন, ঠিক আছে। তারপরে হলো ভেরিফিকেশন সার্টিফিকেট, তারপর হলো চেঞ্জ দ্য কলেজ। ভেরিফিকেশন সার্টিফিকেট তো কিছুক্ষণ আগেই বললাম, ঠিক আছে, কিন্তু আরেকবার বলে দেবো। তো প্রথমে আসবে ফর্ম ফিল আপ নিয়ে, ঠিক আছে। ফর্ম ফিল আপটা করবো, যে কোনো কলেজে ভর্তি হয়ে না কেন আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তোমরা যখন স্কুলেও ভর্তি হয়ে যখন ফর্ম ফিল আপ করতে যাও, কলেজে ভর্তি হতে গেলে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করবে কি করে, তুমি যেই কলেজে ভর্তি হতে যাও না কেন, সে গোয়েঙ্কা কলেজ হোক বা জয়পুরিয়া কলেজ হোক বা সিটি কলেজ হোক, যেই কলেজে তোমরা ভর্তি হও না কেন সেই কলেজে ফর্ম ফিল আপ করতে হবে। পার্টিকুলার সেই কলেজের ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে, পার্টিকুলার সেই কলেজের ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যখন ফর্ম ফিল আপ করবে দেখবে, আমি অনেকবার কলেজে ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রবলেমটা হয়েছে, কিছু কিছু কলেজ আছে যারা কিনা ইন্টারনেট এক্সপ্লোরারে ওইটা ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে। কখনো কখনো গুগল ক্রোমেও হয়, আবার কোনো কোনো কলেজ ইন্টারনেট এক্সপ্লোরারেও হয়। তো তোমরা দেখে নেবে, কোনো কোনো কলেজ যদি তোমার গুগল ক্রোমে যদি না করে তাহলে তোমরা চলে যাবে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে খুলবে। তো যেটা বলেছিলাম, কলেজ ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে সেই যেই কলেজে ফর্ম ফিল আপ করবে, ধরো তুমি জয়পুরিয়া কলেজে ফর্ম ফিল আপ করবে, তাহলে তোমাকে কি যেতে হবে, জয়পুরিয়া কলেজের ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। এবার জয়পুরিয়া কলেজের ওয়েবসাইটে গিয়ে কি দেখবে, দেখো ওয়েবসাইটটা খুললে তোমরা দেখতে পাবে চেক আউট কাট অফ, মানে কাট অফ পার্সেন্টেজ একটা দিয়ে দেবে। অর্থাৎ সেই কলেজে ভর্তি হতে গেলে তোমার কত পার্সেন্ট মার্কস লাগবে। ইউনিভার্সিটিতে একটা নোটিশ জারি করে দিয়েছে, এত পার্সেন্ট মার্কস হলে তুমি অনার্স পাবে, বা এত পার্সেন্ট মার্কস হলে জেনারেল, যে ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে। কিন্তু পার্টিকুলার সবকটা কলেজে যে ওই পার্সেন্টেজ থাকবে এমন নাও হতে পারে, ঠিক আছে। কিছুক্ষণ আগে কি বললাম, 55% মার্কস, বা কখন বললাম 50% মার্কস, এরকম পেলে তুমি অনার্স পেয়ে যাবে। কিন্তু পার্টিকুলার কলেজ, কোন কলেজে সেই নাম্বারে ভর্তি নাও নিতে পারে। তার জন্য মানে ভর্তি তো পরের কথা, ভর্তি পরের কথা, আগে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করতে গেলে দেখতে হবে সেই কলেজের কাট অফ পার্সেন্টেজ কি আছে। তো সেই অনুযায়ী দেখে তোমরা দেখবে তোমাদের যা পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ যদি ম্যাচ খায় তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। সাপোজ ধরো গোয়েঙ্কা কলেজে ধরো কাট অফ পার্সেন্টেজ সাপোজ বলে দেবে 75% মার্কস লাগবে, ঠিক আছে, 75% মার্কস লাগবে। তাহলে তোমার যদি 75% মার্কস না থাকে তাহলে তুমি গোয়েঙ্কা কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে না। তো ফর্ম ফিল আপ করতে গেলে গোয়েঙ্কা কলেজে তোমার 75% মার্কস লাগবে। এরকম বিভিন্ন কলেজ থাকে, ঠিক আছে। তো কিন্তু তোমার ইউনিভার্সিটি কি বলে দিয়েছে, ইউনিভার্সিটি বলে দিয়েছে তোমার, তো ইউনিভার্সিটি একটা বলে দিয়েছে এই পার্সেন্টেজ মার্কস থাকলে তোমরা অনার্স এর ফর্ম ফিল আপ করতে পারবে। সেটা তো ইউনিভার্সিটির গাইডলাইন, কিন্তু কলেজের গাইডলাইন তো না। কলেজ মানে ইউনিভার্সিটি কলেজ তো এগুলো পাঠিয়ে দেবে, কিন্তু কলেজে তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে। তো সেরকমই বললাম গোয়েঙ্কা কলেজে 75% আছে, ঠিক আছে। তো তো ব্যাপারটা বুঝতে পারলে, তোমাদের যদি যেই কলেজে পার্টিকুলার যেই কলেজে ফর্ম ফিল আপ করবে সেই কলেজে কাটার পার্সেন্টেজ যা আছে তোমরা যদি দেখো হ্যাঁ আমার এই পার্সেন্টেজ আছে, তাহলে তুমি সেই কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবার এটা কখনো হয়ে বসে না, তোমার ভাবে তোমার 77% আছে, তোমার ধরো পার্সেন্টেজ আছে এই যে ধরো 77% আছে। এবার তুমি ধরো গোয়েঙ্কা কলেজ ফর্ম ফিল আপ করতে হবে, গোয়েঙ্কা কলেজ কমার্স কলেজে, কমার্সের মধ্যে টপ কলেজ বলতেই পারো গোয়েঙ্কা কলেজ, ঠিক আছে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কথা বলছি, গোয়েঙ্কা কলেজ টপ কলেজ, ঠিক আছে, 77% নাম্বার আছে। তাহলে তুমি ভাবলে ও বাবা গোয়েঙ্কা কলেজ বলে 75%, তার মানে 77% আছে,
ফর্ম ফিল আপ করতে পারো, তুমি যে ভর্তি হতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই, এমন কোনো গ্যারান্টি নেই 77% পেলে তুমি ভর্তি হতে পারবে। তো যাই হোক, এটা নিয়ে পরে আসছি, আমরা আলোচনা করছি। আচ্ছা, এই হয়ে গেল, এলিজিবল হয়ে গেল, তুমি ফর্ম ফিল আপ করতে পারো, তুমি ফর্ম ফিল আপ করা আরম্ভ করবে। আর তোমরা জানো ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ করবে, তোমার প্রথমে নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, ঠিক আছে? বাবার অকুপেশনটা দিতে হবে, বাবার ইয়ারলি স্যালারি কত সেটা তোমাকে বলতে হবে, মানে পার অ্যানাম সেটা লিখতে হবে, ঠিক আছে? তোমার বাড়ির অ্যাড্রেস দিতে হবে, তোমার ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি বলা আছে? তো মোটামুটি সবই বলে দিলাম, এইসব দিতে হবে। তারপরে পেয়ে যাবে তোমার রেজাল্ট শো করতে হবে, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেইগুলো দিতে হবে। এইচএসে তোমরা কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেইগুলো দিতে হবে, তার এগ্রিগেট করতে হবে, ঠিক আছে? তো এইগুলো করা হয়ে যাবে। এবার তোমরা বলতে পারো স্যার ফর্ম ফিলআপটা কোথায় করব, ঠিক আছে? দেখো বলে দিই, ফর্ম ফিলআপটা করতে গেলে তোমাদের এখন তো সবার স্মার্টফোন আছে, স্মার্টফোনে ফর্ম ফিলআপ করতে পারো, ঠিক আছে? তো এছাড়া তোমরা তোমাদের বাড়িতে যদি কম্পিউটার থাকে, ঠিক আছে, কম্পিউটার থাকে, বাড়িতে যদি নেট থাকে তাহলে বাড়ি থেকে ফর্ম ফিলআপ করতে পারো, ঠিক আছে? তো এছাড়া কোথায় করতে পারো, নাহলে লোকাল সাইবার ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে ফর্ম ফিলআপ করতে পারো। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আপলোড অপশনে যদি আসি, আপলোড কি করতে হবে তোমার? তাহলে তার মানে তোমরা এই ডকুমেন্ট গুলো আগে থেকে জোগাড় কালেক্ট করে রাখবে। কি কালেক্ট করবে? অ্যাডমিট কার্ড, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, ক্লাস 10 এর মার্কশিট, ঠিক আছে? এইগুলো কালেক্ট করে রাখবে। কোনো কলেজের রিকোয়ারমেন্ট থাকে যে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড আপলোড করো, ক্লাস 10 এর মার্কশিট আপলোড করো। আচ্ছা, আর ক্লাস 12 এর এটা করতে হবে, সমস্ত কলেজে থাকে অ্যাডমিট কার্ড, মার্কশিট আর রেজিস্ট্রেশন, ঠিক আছে? এইগুলো সব তোমার আপলোড করতে হবে, ঠিক আছে? আর তোমরা যখন ইনপুট গুলো করবে, অর্থাৎ তোমরা ধরো ক্লাস 12 এ যে নাম্বার পেয়ে ইনপুট গুলো করবে, পুরো দেখে দেখে করবে, কোনো যেন ভুল না হয়, ঠিক আছে? যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভেরিফিকেশনে খুব সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এই বছর তোমরা এই ভুলটা একদম করার চেষ্টা করবে না। সমস্ত যা যা ইনপুট ডালবে, তোমরা ফর্ম ফিলআপে যা যা ইনপুট দেবে, যেই যে জিনিসগুলো দেবে সেগুলো পারফেক্ট তারপরে চেক করে তারপর সাবমিট করবে। আচ্ছা, এইগুলো কি করতে হয়? এগুলো স্ক্যান করে করতে হয়, ঠিক আছে? এইগুলো এই যে এই অ্যাডমিট কার্ড, মার্কশিট, রেজিস্ট্রেশন, এই যে অ্যাডমিট কার্ড, মার্কশিট, এগুলো সব স্ক্যান করতে হবে, ঠিক আছে? তো স্ক্যান কি করে করবে? তোমরা বলে তাহলে সাইবার ক্যাফেতে গিয়ে স্ক্যান করা যায়, নিজের বাড়িতে যদি স্ক্যানার থাকে তাহলে স্ক্যান করতে পারো। আর এখন সাইবার ক্যাফেতে যদি মনে হয় তোমার বাড়িতে স্ক্যানার নেই, সাইবার ক্যাফে গিয়ে স্ক্যান করব দরকার নেই, এখন তো তোমার ফোনে অ্যান্ড্রয়েড সেটে বা বলতো স্মার্টফোনে অনেক অ্যাপ বেরিয়েছে। কি কি অ্যাপ বেরিয়েছে, তোমরা জানো, আমি বলে দিচ্ছি। অ্যাডব স্ক্যান বলে একটা অ্যাপ্লিকেশন আছে, তারপর যে মাইক্রোসফট লেন্স আছে, ওখানে খুব সুন্দরভাবে তোমার স্ক্যান করা যায়, ঠিক আছে? ওখান থেকে স্ক্যান করতে পারো, স্ক্যান করে তোমার ফোনেই সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর তুমি যদি কম্পিউটারে করো তাহলে ফোন থেকে কম্পিউটারে নিয়ে তারপর আপলোড করতে পারবে, বা ফোন থেকে যদি করো তাহলে ফোন থেকেই আপলোড করতে পারবে। তো বুঝতে পারলে, তাহলে এই ডকুমেন্ট গুলো তোমরা আগে থেকে কালেক্ট করে রাখবে। আধার কার্ড, ঠিক আছে? আধার কার্ডে তোমার আপলোড করতে হয়, তার মানে আধার কার্ড যে আপলোড করবে, ঠিক আছে, তাহলে আধার কার্ডটা তোমাকে স্ক্যান করতে হবে। আর কি পাসপোর্ট সাইজ ফটো, তোমাদের যদি পাসপোর্ট সাইজ ফটো থাকে তো ভালো, আর না থাকলে পাসপোর্ট সাইজের ফটো কালেক্ট করতে হবে, ঠিক আছে? ফটো কালেক্ট করে নেবে। আচ্ছা, এই হয়ে গেল, আপলোড প্রসেস হয়ে গেল। এবারে ফর্ম চার্জেস এর কথা যদি বলি, তোমরা দেখো, তোমরা যখন স্কুলে পড়তে তখন তো তোমাদের ফর্ম কিনতে হতো পয়সা দিয়ে, তাই না? তো এখানেও তো ফর্ম, যেই কলেজে ভর্তি হও না সেই কলেজে ফর্ম ফিলআপ তো করতে হবে। ফর্ম ফিলআপ করতে গেলে ফর্ম ফিলআপ তো তোমরা অনলাইনেই করবে, তো অনলাইনে ফর্ম ফিলআপটা তখনই সাবমিট হবে, মানে সাবমিট হয়ে গেল, তারপর দেখবে একটা পেমেন্ট, অনলাইন পেমেন্টের একটা জায়গা আসে, ঠিক আছে? যতক্ষণ না পেমেন্ট করবে, ঠিক আছে, সেই ফর্ম ফিলআপটা কমপ্লিট হবে না। তো দেখো, ফর্ম ফিলআপ এই পেমেন্টের ব্যাপারটা যদি বলি, 100 টাকা থেকে 1000 টাকা, কি বললাম? 100 টাকা থেকে 1000 টাকা ফর্ম ফিলআপ করতে লাগে, 100 টাকা থেকে 1000 টাকা। কোন কলেজে 100 টাকা, কোন কলেজে 150 টাকা, কোন কলেজে 200 টাকা, কোন কলেজে 500 টাকা, কোন কলেজে 1000 টাকা। তোমাদের বলে রাখি যে সিরাজন কলেজ, এই কলেজে ফর্ম ফিলআপ 1000 টাকা। তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ফর্ম ফিলআপ থাকে, ঠিক আছে? ফর্ম ফিলআপের রেট থাকে। তো আমি তোমাদের ব্যাপারটা বলে দিলাম, ফর্ম ফিলআপ প্রসেসটা পুরো ভালো করে বুঝিয়ে দিলাম, ফর্ম ফিলআপটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসি হচ্ছে তোমার অ্যাডমিশন, এরপরে আসবে কি তোমার অ্যাডমিশন। তো অ্যাডমিশনটা কিভাবে করব? দেখো, অ্যাডমিশন কিন্তু আগে হবে না, প্রথমে তোমার ফর্ম ফিলআপ হয়ে যাবে, ফর্ম ফিলআপের পর তোমাদের মেরিট লিস্ট বেরোবে। এবার বলে স্যার মেরিট লিস্টটা কিভাবে বেরোবে? দেখো বলে দিচ্ছি, মেরিট লিস্ট কি করে বেরোবে। মেরিট লিস্টটা তোমাদের কি করে বেরোবে, ঠিক আছে? আরেকটা বলে দিই, মেরিট লিস্ট কটা বেরোবে? 1 2 3 4, ঠিক আছে? তা কি বললাম, একটা, দুটো, তিনটে, চারটে মেরিট লিস্ট। বিভিন্ন কলেজে, কোন কলেজে 3টে বেরোয়, কোন কলেজে 5টা বেরোয়, ঠিক আছে? বিভিন্ন মেরিট লিস্ট বেরোয়, ঠিক আছে? আরেকটা কথা, একটা কলেজে, ঠিক আছে, সাপোজ ধরো আমি যদি মনে করি ধরো সিটি কলেজ, ঠিক আছে, সিটি কলেজে ধরো সিট আছে ধরো 400টা, সিটি কলেজে সিট আছে 400টা, ঠিক আছে? ফর্ম ফিলআপ করেছে 4000,
ফর্ম ফিল আপ করেছে কতজন? 4000 ফর্ম ফিল আপ করেছে। তার মানে কি মেরিট লিস্টে 4000 জনেরই নাম আসবে। ও ভর্তি হবে 400 জন, কিন্তু 4000 জনেরই নাম আসবে। কতজনের নাম আসবে? 4000 জনেরই নাম আসবে। মেরিট লিস্টটা কি করে বেরোয়? ধরো আমি তোমাদের বলছি মেরিট লিস্টটা কি করে বেরোয়, যে মানে যারা যারা ফর্ম ফিল আপ করবে, ধরো সিটি কলেজে যারা ফর্ম ফিল আপ করেছে, যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, যে সবচেয়ে বেশি নাম্বার, ধরো এমন কোন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে যে কিনা এবারে ধরো এইচএস এ 97% পেয়েছে, এইচএস এ কত 97% পেয়েছে, সবচেয়ে বেশি, মানে সিটি কলেজে যতজন ধরো ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে যে সবচেয়ে বেশি নাম্বারের ফর্ম ফিল আপ করেছে 97%, তাহলে তার নাম্বারটা এক নম্বরে থাকবে। ঠিক তারপরে আস্তে আস্তে কমতে 97%, ধরো 97% 10 জন পেয়ে, তাহলে 10 জনের নাম আসবে। এইভাবে মেরিট লিস্টটা বেরোবে। ঠিক আছে, এইভাবে মেরিট লিস্টটা বেরোবে। মানে বলতে চাইছি যে আমি এইচএস এ পার্টিকুলার যেই কোনো কলেজে মেরিট লিস্ট কি করে বেরোয়, কোন স্টুডেন্ট যত বেশি নাম্বার পাবে, যারা বেশি নাম্বার পাবে তাদের মেরিট লিস্টে তাদের নাম উপরের দিকে থাকবে। ঠিক আছে, তো এইভাবে মেরিট লিস্টটা বেরোয়। তো সেরকম ভাবে কলেজে 1 2 3 4 চারটে মেরিট লিস্ট বেরোলো। ঠিক আছে, তো প্রথমে 1 নম্বর মেরিট লিস্টে অ্যাডমিশন হবে, তারপর 2 নম্বরের হবে, তারপর 3 নম্বর হবে, তারপর 4 নম্বর হবে। 1 নম্বর মেরিট লিস্টে যে অ্যাডমিশনটা হবে না, যবে মেরিট লিস্ট বেরোবে তার 2 দিন থেকে 3 দিনের মধ্যে অ্যাডমিশন হবে। 2 দিন থেকে 3 দিনের মধ্যে অ্যাডমিশন হবে। আচ্ছা, এবার মেরিট লিস্টটা তোমরা জানবে কি করে? এতদিন কলেজের ওয়েবসাইটে মেরিট লিস্ট দিত, বা কোনো কলেজ তোমাদের ফোনে মেসেজ চলে আসতো। আর এই বছর তো টোটালি বলে দিয়েছে মেরিট লিস্টটা যে আসবে না, তোমরা পুরোপুরি ইনফরমেশন পেয়ে যাবে। তোমাদের ইমেল আইডি তেও আসবে, আবার ফোনেও চলে আসবে। ঠিক আছে, মেরিট লিস্টটা চলে আসবে। আচ্ছা, আর এতদিন কি হতো, মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পর আমরা কি করতাম? মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পর আমাদের কলেজ টাইম দিত যে এই যে পার্টিকুলার কলেজে এতজন, মানে মেরিট লিস্ট ওয়ান যেটা বেরোতো বলতো এত স্টুডেন্ট থেকে এতজন স্টুডেন্ট আজকে তাদের কাউন্সিলিং হবে। ঠিক আছে, তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এই ভেরিফিকেশন সার্টিফিকেট এগুলো সব হবে। তো এই বছর তো যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ঠিক আছে, এই বছর কোনো ভেরিফিকেশন হবে না, এই বছর কোনো ভেরিফিকেশন হবে না। হ্যাঁ, ভেরিফিকেশন হবে, কি হবে? কলেজ স্টার্ট হয়ে যাওয়ার পর ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, কোনো জন্য ফর্ম ফিল আপ করতে গেলে কোনো ভুল না হয় ভেরিফিকেশন। ঠিক আছে, তো বুঝতে পারলে মেরিট লিস্ট। আর এবার তো বলেও দিয়েছে, ক্যালকুলেশন ওয়েবসাইটে বলেও দিয়েছে যে মেরিট লিস্ট গুলো কলেজ, ঠিক আছে, মেরিট লিস্ট গুলো সমস্ত কলেজ তাদের যে রেসপেক্টিভ ব্যাংক আছে সেই ব্যাংকে মেরিট লিস্ট পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো আর এবার তো তোমাদের এতদিন কি হতো, যেটা বলছিলাম, অ্যাডমিশন হতো, তোমার কলেজে গিয়ে অ্যাডমিশন হতো, কিন্তু এবার পুরোপুরি ব্যাংকের মাধ্যমে অ্যাডমিশন হবে। ঠিক আছে, মানে অনলাইন অ্যাডমিশন হবে। তো বলে দিয়েছে, তাহলে তোমার অ্যাডমিশন প্রসেসও হয়ে গেল। তার মানে ফর্ম ফিল আপ হলো, অ্যাডমিশন হলো, ভেরিফিকেশন সার্টিফিকেট, যেটা বলছিলাম ভেরিফিকেশন সার্টিফিকেট কি করে হবে? এতদিন ভেরিফিকেশন কি করে হতো? কাউন্সিলিং এর দিন কলেজে গিয়ে ভেরিফিকেশন করতে হতো। এবছর আরেকটা, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না। ঠিক আছে, বলেছে যে কলেজ খুলে যাওয়ার পর, কলেজ যখন ওপেন হয়ে যাবে তখন ভেরিফিকেশন হবে। আর তোমার যদি বলছে যখন ফর্ম ফিল আপ করবে তোমরা যা ইনপুট দেবে তখন যেন ভুল ইনফরমেশন না থাকে। ঠিক আছে, তাহলে ক্যান্সেলেশন হয়ে যেতে পারে, ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এগুলো মাথায় রাখবে। আর চেঞ্জ দ্য কলেজ, এবার দেখো ধরো একটা স্টুডেন্ট, ঠিক আছে, একটা স্টুডেন্ট ধরো ওর নাম এক্স, ঠিক আছে, এক্স, ও ধরো এবার এক্স ধরো 90% মার্কস পেয়েছে, 90% মার্কস পেয়েছে। এবার ধরো গোয়েঙ্কা কলেজে ফর্ম ফিল আপ করেছে। কোন কলেজ? গোয়েঙ্কা কলেজে ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, গোয়েঙ্কা কলেজে ধরো 4টে লিস্ট বেরিয়েছে, 4টে লিস্ট বেরোয়। ও ধরো ফার্স্ট লিস্টে ধরো গোয়েঙ্কা কলেজে নাম আসেনি, সেকেন্ড লিস্টেও নাম আসেনি, থার্ড লিস্টেও নাম আসেনি। ও কিন্তু পাশাপাশি ধরো সিটি কলেজে ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, তো আবার মনিন্দ কলেজেও ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, মনিন্দ কলেজে ফর্ম ফিল আপ করেছে। তো ধরো সিটি কলেজে ওর ফার্স্ট লিস্টেই নাম চলে এসেছে। তার মানে সেই স্টুডেন্টের কি উচিত? সেই স্টুডেন্ট কি করে? প্রথমে সিটি কলেজে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো তুমি বুঝতেই পারছো, গোয়েঙ্কা কলেজের লিস্ট বেরিয়েছে 1 2 3 লিস্টে ওর নামই আসেনি। তো ও যদি সিটি কলেজে ভর্তি না হয়, তাহলে যদি 4 নম্বর লিস্টে যদি নাম না আসে তাহলে কি হবে? 4 নম্বর লিস্টে যদি নাম না আসে সেই মধ্যে পড়তেই পারবে না। ঠিক আছে, তো এই সিটি কলেজের ফার্স্ট লিস্টে নাম এসে ভর্তি হয়ে গেল। আবার ধরো মনিন্দ কলেজে ধরো ফার্স্ট লিস্টে নাম এসে ভর্তি হয়ে গেল। এরকম পাশাপাশি ধরো আরো অনেকগুলো কলেজে ফর্ম ফিল, যে কটা কলেজে ফর্ম ফিল সবকটা কলেজে ধরো ফার্স্ট লিস্টে নাম উঠে গেল। তো গোয়েঙ্কা কলেজে আসেনি সব কটা কলেজে। তো ও এর মধ্যে চুজ করে নেবে কোন কলেজটা ভালো, সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিল। কিন্তু দেখা গেল যে 4 নম্বর লিস্টে গিয়ে ওর গোয়েঙ্কা কলেজে নাম উঠে গেছে। তখন কি করবে? তখন এই কলেজ, যেই কলেজে অ্যাডমিশন নিয়েছিল সেই কলেজ থেকে অ্যাডমিশনটা ক্যান্সেল করবে। অ্যাডমিশন ক্যান্সেল করে গোয়েঙ্কা কলেজে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসে যে স্যার আমি যদি মানে সিটি কলেজে ভর্তি হয়ে যায় তাহলে কি আমি তো ভর্তিতে অনেক টাকা লাগবে। ঠিক আছে, সেই টাকাটা কি ফেরত পাবো? সেটা পুরোপুরি কলেজ টু কলেজ ভেরি করে। ম্যাক্সিমাম কেসে ফেরত পাওয়া যায়, ম্যাক্সিমাম কেসে ফেরত পাওয়া যায়। তো ব্যাপারটা বুঝতে পারবে ব্যাপারটা।
তাহলে জিনিসগুলো বলে দিলাম, ফর্ম ফিল আপটা কিভাবে করতে হবে ডিটেইলসটা বুঝিয়ে দিলাম, অ্যাডমিশন প্রসেস কিভাবে, এবার এবছর কিভাবে অ্যাডমিশন হবে সেটাও বলে দিলাম। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো স্যার কোন কলেজে কত টাকা অ্যাডমিশন ফিস। দেখো এই লিস্টটা তোমাদের যদি দরকার হয় কমেন্ট করো, অবশ্যই আমি কমেন্টে বলে দেবো কোন কলেজে কত টাকা অ্যাডমিশন। ঠিক আছে, আলাদা করলাম না এটা। ভেরিফিকেশন সার্টিফিকেট বলে দিলাম, চেঞ্জ দা কলেজ, ঠিক আছে, কলেজ কি করে চেঞ্জ করতে হবে সেটাও বলে দিলাম। তো বুঝতেই পারছো, ধরো একটা স্টুডেন্ট, ধরো কি বললাম, কলেজ চেঞ্জের ব্যাপারটা তো তোমরা করতে পারো, তোমরা চেষ্টা করবে, তোমরা কিন্তু একটা কলেজে ফর্ম ফিল আপ করবে, এবং চেষ্টা করবে 4টে থেকে 5টা কলেজে ফর্ম ফিল আপ করার, এবং তোমরা তোমাদের নাম্বার দেখে নেবে কি নাম্বার আছে, সেই নাম্বার ওয়াইজ কোন কলেজে চান্স পেতে পারো সেই অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করবে। ধরো কোনো স্টুডেন্ট ধরো পেয়েছে ধরো 80%, কোনো স্টুডেন্ট ধরো পেয়েছে 80%, এবার ও ধরো গোয়েঙ্কা করে ফর্ম ফিল আপ করতে, তো কোনদিন চান্স আসবে না। হ্যাঁ, সে যদি সিরিয়াল কাস্ট হয় মানে রিজার্ভ ক্যাটাগরি হয় তাহলে চান্স হতে পারে, কিন্তু অনার্স মানে সে যদি জেনারেল ক্যাটাগরি হয় তাহলে সে চান্স পাবে না। তো সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করে ফর্মটা ফিল আপ করে। আচ্ছা, আরেকটা কথা, এই বছর এক্সাম, এই বছর এন্ট্রান্স এক্সাম হবে কিনা। দেখো মানে যে ব্যাপারটা যেটা মনে হচ্ছে, আমি যা দেখলাম নোটিশে তো বলে দিয়েছে কোনো রকমের এন্ট্রান্স এক্সামের কথা কিছু বলেনি। এবার কলেজ এন্ট্রান্স এক্সাম নেবে কিনা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, মানে নাম করা কলেজ, ধরো গোয়েঙ্কা কলেজ হোক, জয়পুরা কলেজ হোক, বা ধরো শ্রী সাধন কলেজ, এই সমস্ত কলেজ এন্ট্রান্স নেবে কিনা এটা বলা এই মুহূর্তে সম্ভব নয়, সেটা কলেজ ডিপেন্ড করবে, এখন কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো কলেজ যবে থেকে অ্যাডমিশন প্রসেস আরম্ভ হবে, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ হবে, তখনই হয়তো লিখে দেবে কলেজের ওয়েবসাইটে যে কোন রকমের এন্ট্রান্স এক্সাম নেবে কেন। কেননা কলেজ এই দৃষ্টিকোণে ভাবতে পারে যে কোনো একটা স্টুডেন্ট ধরো, কোন স্টুডেন্ট ধরো এবার যদি ধরো তাদের যে সাবজেক্ট, যে সাবজেক্টে অনার্স থাকে, ধরো অ্যাকাউন্টস অনার্স নিয়ে অ্যাকাউন্টসে ধরো সে 95 পেয়েছে। ঠিক আছে, তো 95 কি করে পেয়েছে, অনেক তো এক্সাম হয়ে গেছে, অনেক বাংলায় এক্সাম হয়েছে, ইংলিশ এক্সাম হয়েছে, ঠিক আছে, তো বিএসটিডি এক্সাম হয়েছে, তারপর ধরো কম্পিউটার এক্সাম হয়েছে। তো সেই স্টুডেন্ট হতেই পারে যে সে অ্যাকাউন্টেন্সিতে ভালো না বা অন্য কোনো সাবজেক্টে ভালো না। ঠিক আছে, কিন্তু সে কম্পিউটারে ভালো, কম্পিউটারে ভালো নাম্বার পেয়েছে বলে অ্যাকাউন্টস ওই নাম্বারটা বসে হতে পারে, এটা হবেই বলছি না, এটা হতে পারে। তো সেই দৃষ্টিকোণে সে যে অ্যাকাউন্টসে ভালো হবে এমন কথা নেই, সে যদি অ্যাকাউন্টসে অনার্স নেয় সেই অ্যাকাউন্টসটা কতটা ভালো করে করতে পারবে সেটা কলেজে বা ডাউট হতে পারে, সেই অনুযায়ী পরীক্ষা নিতে পারে। কিন্তু পরীক্ষা মনে হচ্ছে না নেওয়া হবে, কেননা এবছর মানে করোনা ভাইরাসের যা সংক্রমণ দিনকে দিন বেড়ে চলেছে, সেই অনুযায়ী কি করে পরীক্ষা নেবে, পরীক্ষা নেওয়া পসিবল না, সুতরাং মনে হচ্ছে না হবে। অর্থাৎ আগের বছরের রুলটাই ফলো করা হবে, পরীক্ষা না নিয়ে অ্যাডমিশন হবে, অর্থাৎ রেজাল্টের উপর বেস করে অ্যাডমিশনটা নেবে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো মেরিট লিস্টটা কি করে বেরোয়, ঠিক আছে, মেরিট লিস্টটা বেরোয় কি করে বেরোয়, আশা করি বুঝতে পেরেছো, যে যত বেশি নাম্বার পাবে সেই অনুযায়ী মেরিট লিস্টটা বেরোবে। ঠিক আছে, তো যাই হোক বুঝতে পারলে, আর এরকম যদি কোনো নতুন নতুন যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই আপলোড করব।